আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি ঢাকা বোর্ড 2024 সালে আসা যে রিয়েল হিস্ট্রি সেটি তোমাদেরকে একদম একদম সহজ হয়ে তোমাকে ব্যাখ্যা করে দিব আর কি। এটা ছিল মূলত যে তোমার জয়নুল আবেদিন আছে না, জয়নুল আবেদিনের জীবনী। সো এই জীবনীটা তোমার মনে রাখার জন্য প্রথমে আমি তোমাকে একবার বাংলায় বলে দিব। বাংলায় বলে দিলে বিষয়টা হবে কি, তোমার এটা মনে রাখা দীর্ঘদিন তোমার মনে থাকবে এবং শর্ট টেকনিক তোমাকে বলে দিব যাতে তোমার অনেকদিন যাবত এটা মনে থাকে। দেখো, জয়নুল আবেদিনের ওনার যদি আমি জীবনীটা তোমাকে বলি, উনি 1914 সালে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন এবং ওনার বাবার নাম ছিল তমিজউদ্দিন, যিনি পেশায় ছিলেন একজন কি পুলিশ অফিসার। এবং উনি এমন এক ধরনের ব্যক্তিত্ব ছিল যিনি হচ্ছে আমাদের সংস্কৃতিটাকে অনেক এনরিচ করছে, অনেক সমৃদ্ধ করছে, ঠিক আছে। এবং এরপরে একটা ঘটনাচক্রে আমরা দেখতে পাই এখানে যে গ্রেটেস্ট পার্সোনালিটি হচ্ছে ওই ধরনের ব্যক্তিত্ব যারা হচ্ছে আসলে তার দেশের জন্য বা ওই দেশের মানুষের জন্য কি রাখে, অবদান রাখে। ওই সকল মানুষ হচ্ছে গ্রেটেস্ট মানুষ বা গ্রেটেস্ট পার্সোনালিটি যারা হচ্ছে দেশের জন্য বা দেশের মানুষের জন্য অবদান রাখে। এরপরে দেখতে পাই তিনি ছিলেন একজন কি গ্রেট আর্টিস্ট, জয়নুল আবেদিন, যিনি হচ্ছে কি আমাদের দেশের জন্য এবং তার নিজের জন্য কি করেছিলেন, অনেক সুনাম তিনি অর্জন করেছিলেন। এরপরে আমরা দেখতে পাই যে ঘটনাচক্রে তিনি কি করেন, তার যে স্কুলের যে রুলস, হার্ড রুলস, তিনি সেটা তার ভালো লাগতো না, ওনার ভালো লাগতো না। তার কারণে যে কারণে তিনি করেন 15 বছর বয়সে কলকাতা যায় এবং কলকাতা যে তোমার একটা গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হয়। এবং ঘটনাচক্রে আমরা দেখতে পাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1939 থেকে 1945 সালের দিকে আর কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, তখন হচ্ছে একটা দুর্ভিক্ষ হয়েছিল, তোমরা সবাই জানো। ওই দুর্ভিক্ষের ছবি এঁকে তিনি সারা বিশ্বে তোমার অনেক সুনাম কুড়িয়েছিলেন আর কি। এরপরে তিনি অল ইন্ডিয়া তোমার কি করে তাকে গোল্ড মেডেল পদক দেয়, হ্যাঁ, অ্যাওয়ার্ড দিয়ে থাকে। এবং ফাইনালি তিনি 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। এখন দেখো, এখন তুমি যদি এটাকে সমাধান করো, একদম মানে বিষয়ই হবে না তোমাকে এটা সমাধান করতে। কেমনে করবা দেখো, প্রথমে কি বলছিলাম যে জয়নুল আবেদিন জন্মগ্রহণ করে, তাই না? তাহলে দেখো কি হবে, এই যে জয়নুল আবেদিন ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন একটা ভিলেজে ইন কিশোরগঞ্জ 1914 সালে তিনি কিশোরগঞ্জের একটা গ্রামে জন্মগ্রহণ করে। তাহলে প্রথম কি হবে, যেহেতু আমরা সবকিছু যখন ব্যক্তির জীবনী হয় তখন আমরা শুরুটা করি কি দিয়ে, তার জন্মসাল দিয়ে শুরু করি, তাহলে এখানে কি হবে, প্রথমে ই নাম্বার হবে। এরপরে বলো তার জন্মসালের পরে আমি তার কিতা বলছিলাম, ওনার বাবার নাম বলছিলাম। বলো তাহলে কি আছে এখানে, যে হিজ ফাদার তমিজউদ্দিন ওয়াজ এ পুলিশ অফিসার। তাহলে তার জন্মসালের পরেই তুমি কি দিবা, ওনার বাবার নাম দিবা, বি নাম্বার। ওনার বাবা তমিজউদ্দিন, তিনি পেশায় ছিলেন একজন কি পুলিশ অফিসার। এরপরে কি বলছিলাম বলো, তিনিও ছিলেন এমন এক ধরনের ব্যক্তিত্ব যিনি হচ্ছে আমাদের সংস্কৃতিকে এনরিচড করেছিলেন। তাহলে কি হবে বলো, এই যে দেখো বি নাম্বারটা, জয়নুল আবেদিন ওয়াজ এ সাচ পার্সোনালিটি, তিনি এমন এক ধরনের ব্যক্তিত্ব ছিলেন হো এনরিচড, যিনি সমৃদ্ধ করেছিলেন আওয়ার কালচার, আমাদের কালচারটাকে তিনি এনরিচড করেছিলেন, তাই না? এরপরে কি বলছিলাম, এরপরে বলছিলাম তোমাকে গ্রেটেস্ট মানুষ হচ্ছে ওই সকল মানুষ যারা হচ্ছে দেশের জন্য বা দেশের মানুষের জন্য কন্ট্রিবিউট করে। বলো এখানে কি আছে, দেখো এফ নাম্বারটা, দ্য গ্রেটেস্ট পার্সোনালিটি ইজ এ পারসন হু কন্ট্রিবিউটেড, যারা অবদান রেখেছিল ফর হিজ কান্ট্রি অর পিপল, দা দেশের জন্য কিংবা দেশের মানুষের জন্য। বলো এখানে কি হবে বলো, তাহলে বি নাম্বারটার পরে প্রথমে হচ্ছে তোমার কি ই নাম্বার, তার জন্ম পরে হচ্ছে কি এইচ নাম্বার, সরি এখানে কি এইচ নাম্বার, তার বাবার নাম। এরপর হচ্ছে তোমার কি বি নাম্বার, তিনি হচ্ছে এক ধরনের পার্সোনালিটি ছিল যিনি আমাদের কালচারকে সমৃদ্ধ করছে। তাহলে কি হবে বি নাম্বার। বি নাম্বারের পরে কি, যে এই যে এটা বি নাম্বারের পরে হচ্ছে এফ নাম্বার, যে গ্রেটেস্ট পার্সোনালিটি ওই ধরনের মানুষ যারা হচ্ছে দেশের জন্য বা দেশের মানুষের জন্য কাজ করে যায়, অবদান রাখে। তাহলে কি হবে, এফ নাম্বার হবে। এরপরে কি বলছিলাম ভাইয়া, যে তিনি ছিলেন এক ধরনের আর্টিস্ট, যিনি কি করেছিলেন তার নিজের জন্য এবং দেশের মানুষের জন্য অনেক নেম এন্ড ফেম, খ্যাতি অর্জন করেছিলেন। বলো কি হবে এখানে, এই যে হি ওয়াজ এ আর্টিস্ট, যে নাম্বার, হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট, তিনি একজন মহান কি ছিলেন, শিল্পী ছিলেন, যিনি অর্জন করেছিলেন নেম এন্ড ফেম, খ্যাতি অর্জন করেছিলেন ফর হিমসেলফ, তার নিজের জন্য, এন্ড হিজ কান্ট্রি, তার দেশের জন্য। তাহলে এখানে কি হবে, যে নাম্বারটা হবে। এরপরে দেখো, এরপরে বলছিলাম কি, তিনি যে স্কুলে পড়াশোনা করতেন, স্কুলে হার্ড রুলস তার ভালো লাগতো না। বলো তাহলে কি হবে এখানে, এই যে দেখো এখানে আছে, কোথায় ছিলাম আমরা, দাঁড়াও, এই যে দেখো দ্য আর্টিস্ট ডিড নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল, স্কুলের যে তোমার কড়া শাসন, অনেক নিয়ম কানুন থাকে, এগুলো ওনার ভালো লাগতো না। এই যে দেখো সি নাম্বারটা, তো ভালো যেহেতু লাগতো না, এরপরে তার কি করেন উনি, ওনার যেহেতু স্কুলের হার্ড রুলস ওনার ভালো লাগে না, তখন তিনি কলকাতায় যায় এবং কলকাতায় যে গভর্নমেন্ট কলেজে, তিনি গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হন। তাহলে দেখো এখানে কি আছে, সো এট দ্য এজ অফ 15, পড়াশোনা ভালো লাগে না, তখন তিনি কি করেন 15 বছর বয়সে কলকাতা যায় এবং কলকাতা যাওয়ার পরে তিনি হচ্ছে গভর্নমেন্ট আর্ট কলেজে কি হয়, তিনি অ্যাডমিট হয়, তাই না? তাহলে বলো এখানে কি হবে, আই নাম্বারটা হবে, কি হবে, আই নাম্বারটা হবে। গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হওয়ার পরে যখন তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি দুর্ভিক্ষের ছবি এঁকে অনেক সুনাম অর্জন করেছিলেন, সুনাম কুড়িয়েছিলেন। তাহলে এখানে কি হবে বলো, এই যে দেখো এই যে দেখো, হি ড্রিউ দ্য পিকচার্স অফ ফেমিন, তিনি দুর্ভিক্ষের ছবি এঁকেছিলেন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষের ছবি এঁকেছিলেন, এন্ড গট হিউজ রেপুটেশন, তিনি অনেক কি সুনাম তিনি অর্জন করেছিলেন। তাহলে বলো এখানে কি হবে, এইটা হবে, যে জি নাম্বারটা হবে, তাই না? তো সুনাম অর্জন করছে, সুনাম অর্জন করার পরে অল ইন্ডিয়াতে তিনি একটা গোল্ড মেডেল পাই। দেখো কোথায় পাই আমরা এটা, যে ফর দিস, এই কারণে যেহেতু সুনাম অর্জন করছে, তিনি দুর্ভিক্ষের ছবি আঁকছে অনেক ভালো, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তিনি মানে পুরস্কার পায় আর কি, গোল্ড মেডেলের পুরস্কার তিনি পান ইন অল ইন্ডিয়া, পুরো ইন্ডিয়াতে তিনি একটা গোল্ড মেডেলে
ভূষিত হয়, তাই না? তাহলে এখানে কি হবে? এ নাম্বারটা হবে, কি হবে? এ নাম্বারটা হবে। ফাইনালি তিনি যেহেতু মেডেল পাইছে, সবকিছু হয়েছে, এখন তিনি কি করবেন? মৃত্যুবরণ করবেন। তাহলে কি হবে এখানে? এই যে দেখো, হি ডাইড অন 28 মে 1976, 1976 সালে তিনি কি করেন? মৃত্যুবরণ করেন। তাহলে কি হবে? ডি নাম্বারটা হবে। তাহলে দেখো একটু জাস্ট যেটা তুমি মনে রাখবা, প্রথম কি জয়নুল আবেদিন জীবনে আসলে প্রথম হচ্ছে তিনি কি, তিনি তার জন্মসালটা দিবা, তিনি জন্মগ্রহণ করেন। এরপর হচ্ছে তার বাবার কথাটা নিয়ে আসবা, তার বাবার নাম ছিল কি? তুমি যদি তিনি পেশায় ছিলেন একজন পুলিশ অফিসার। এরপর হচ্ছে কি, তারপরে যে তোমার এই যে দেখো, জয়নুল আবেদিন ছিল একজন কি গ্রেটেস্ট পার্সোনালিটি, যিনি কি করেছিলেন? আমাদের সংস্কৃতিটাকে অনেক সমৃদ্ধ করেছিলেন। এরপরে যে কথাটা, এটা হচ্ছে এইটা, যে দেখো, দ্য গ্রেটেস্ট পার্সোনালিটি ইজ এ পার্সন। গ্রেটেস্ট পার্সোনালিটি ওই সকল মানুষ যারা হচ্ছে নিজের দেশের জন্য কিংবা দেশের মানুষের জন্য কি করে যায়? কাজ করে যায়, অবদান রেখে যায়। এরপরে কি বলছিলাম? এরপরে বলছিলাম তিনি ছিলেন একজন গ্রেটেস্ট আর্টিস্ট। এই দেখো, এই যে এই কথাটা বলছিলাম যে হি ওয়াজ এ গ্রেটেস্ট আর্টিস্ট। তিনি ছিলেন কি একজন মহান একটা শিল্পী, যিনি কি করেছিলেন? তিনি এনেছিলেন কি নেম এন্ড ফেম, একটা খ্যাতি এনেছিলেন ফর হিমসেলফ এন্ড হিজ কান্ট্রি, তার নিজের জন্য এবং নিজের দেশের জন্য কি একটা কি করেছিলেন? একটা রেপুটেশন তিনি এনেছিলেন, নেম এন্ড ফেম তিনি এনেছিলেন। এরপরে কি, তার স্কুলের পড়াশোনা ওনার ভালো লাগে না, তার স্কুলের যে হার্ড রুলস এটা তার ভালো লাগে না। এই যে দেখো, দ্য আর্টিস্ট ডিড নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল। এই যে জয়নুল আবেদিন, যারা স্কুলের যে তোমার প্রথাগত যে রুলস এন্ড রেগুলেশন আছে ওটা ওনার কাছে ভালো লাগে না। ফলশ্রুতিতে তিনি 15 বছর বয়সে কলকাতায় যায়। এই যে দেখো, এরপরে দেখো, এট দ্য এজ অফ 15, 15 বছর বয়সে ওয়েন্ট ইন কলকাতা, তিনি কলকাতায় যায় এবং কলকাতা যাওয়ার পরে তিনি আর্ট গভ কলেজে তিনি ভর্তি হয়। এবং ভর্তি হওয়ার পরে দেখা গেছে তখন দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল, ঠিক আছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলে, তোমার এক্সাক্ট টাইমটা হচ্ছে 1939 থেকে 1945, তখন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল। ওই সময় একটা দুর্ভিক্ষ দেখা যায়, ওই দুর্ভিক্ষের ছবি আঁকছে তিনি। এই যে দেখো, এই যে দেখো, হি ড্রিউ দ্য পিকচার্স অফ দ্য ফেমিন অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি দুর্ভিক্ষের ছবি এঁকেছিলেন এবং যেটার কারণে গট হিউজ রেপুটেশন। এই যে ছবি এঁকেছিলেন তিনি, এই ছবি আঁকার কারণে তিনি কি করেছিলেন? অনেক সুনাম তিনি অর্জন করেছিলেন। এবং এই সুনাম অর্জন করার এখানেই ক্ষান্ত না, তারপরে যে ঘটনা করছে যে ফর দিস, এই কারণে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তিনি পুরস্কার পান গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া। পুরো ইন্ডিয়াতে তিনি কি করেন? একটা গোল্ড মেডেল পায়, পুরস্কার পাইছে, সবকিছু পাইছে, হ্যাঁ। তারপরে যে পরিশেষে তিনি কি করেন? মৃত্যুবরণ করেন। কখন? 1976 সালে 28 মে ঢাকায় মৃত্যুবরণ করেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা যে রিয়ারেন্স সেটি তোমাদেরকে সমাধান করে দিব। চট্টগ্রাম বোর্ড 2024 সালে কোন রিয়ারেন্সটা আসছিল জানো? এটা হচ্ছে তোমার এথ্রাস্টিক রোগ, মানে হচ্ছে একটা তৃষ্ণার্ত কাক। এই কাহিনীটা তোমাকে হচ্ছে প্রথমে আমি তোমাকে বাংলাটা বলবো। এইখানে যে সিরিয়াল গুলো আছে ওইটা অনুযায়ী তোমাকে একদম ঘটনার চক্রটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত বলবো। তুমি যদি জাস্ট এই সিরিয়ালটি মনে রাখতে পারো, জাস্ট এই বাংলা ঘটনাটা মনে রাখতে পারো, তাহলে তুমি হচ্ছে সাজাইতে পারো, তুমি নিজেই সাজাবা। তুমি দেখো, আমি বলতেছি, তুমি এটা অ্যাপ্লাই করে দেখাবো। তুমি জাস্ট, আমি তোমাকে বাংলা কাহিনীটা বলি। দেখো, প্রথমে হচ্ছে একদিন একটা কাক খুবই তৃষ্ণার্ত ছিল এবং তৃষ্ণার্ত থাকার কারণে সে পানি পান করতে চেয়েছিল। সো সাধারণতই সে এদিক সেদিক উড়ে বেড়াচ্ছিল পানির সন্ধানে। সো পরিশেষে সে হচ্ছে কি পায়? একটা জার পায়, একটা কলস পায়, হ্যাঁ ঠিক আছে, একটা কলস দেখতে পায় একটা বাগানের মাঝে। সো ওইখানে ওই কলসটার মাঝে, ওই জাটার মাঝে পানি ছিল একদম নিচুতে, একদম বটমে ছিল। সো যে কারণে সে হচ্ছে তোমার তার ঠোঁট দিয়ে যে পানিটা পান করবে এটা তার নাগালের বাইরে ছিল, সে হচ্ছে ওইখানে রিচ করতে পারতেছিল না। সো এটার জন্য আসলে সে যখন ঠোঁট দিয়ে চেষ্টা করতেছে পানি পানে নাগাল পাচ্ছিল না, তখন সে কি করলো? ওই জারটাকে সে টার্ন ওভার করার চেষ্টা করতেছিল। টার্ন ওভার মানে সে উল্টাতে চেষ্টা করতেছিল। ধরো জার, ওই জারটাকে সে একটু ফেলে দেওয়ার চেষ্টা করছিল। যদি ফেলে দিতে পারে তখন তো পানি মাটিতে পড়বে, সেখান থেকে পানি পান করতে পারবে। কিন্তু আসলে যখনই সে যে একটু উল্টাতে চেষ্টা করলো, সে আসলে উল্টাতে পারে নাই, ঠিক আছে? এখানেও সে হচ্ছে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরে সে যখন হতাশ হয়ে যখন জারটা থেকে চলে যাচ্ছিল, তখন দেখতে পারলো, সে একটু লক্ষ্য করলো ওই জারের পাশে কি ছিল? কিছু প্যাবেল ছিল, কিছু নুড়ি পাথরের স্তূপ ছিল। সে তখন হঠাৎ করে তখন সে কি করলো? সে একটা প্ল্যান করলো। সে হিট আপন এ প্ল্যান। সে হচ্ছে কি করছিল? একটা প্ল্যান করলো। কি প্ল্যানটাকে? ওইখান থেকে নুড়ি পাথর নিয়ে ওই যে জারটা ছিল, জারটার মাঝে ফেলা শুরু করছে। যখন যে ফেলা শুরু করছে, তখন একটা একটা করে প্যাবেল, সে নুড়ি পাথর ওই জারের মাঝে সে ফেলার পরে আস্তে আস্তে পানিটা কি আস্তে আস্তে যখন জারের মাঝে তোমার কি করতেছে? নুড়ি ফেলতেছে, তখন পানিটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। উপরের দিকে উঠলে যখন হচ্ছে একদম ওই জারের একদম মুখ বরাবর চলে আসলো, যখন মাউথের কাছাকাছি চলে আসলো, তখন সে ঠোঁট দিয়ে পানি পান করছে এবং তৃষ্ণাটা সে মেটাইছে। এখন তুমি দেখো, আমি তো জাস্ট তোমাকে কাহিনীটা বললাম, এখন তুমি সহজেই তুমি করতে পারো। প্রথম কথাটা কি ছিল? একদিন একটা কাক তৃষ্ণার্ত ছিল। বলো, তৃষ্ণার্ত ছিল, তাহলে কি হবে? ওয়ান ডে, এখানে ওয়ান ডে নাই যদিও, এ ক্রো ওয়াজ ভেরি থ্রাস্টি ওয়ান্টেড টু হ্যাভ এ ড্রিঙ্ক। প্রথমে কি হবে? এইচ নাম্বার হবে। একদিন একটা কাক ছিল কি তৃষ্ণার্ত এবং সে পানি পান করতে চাচ্ছে। এরপরে কি বলছিলাম বলো ভাই? সে সেখানে সে বিভিন্ন জায়গায় সে উড়তেছিল, কিসের সন্ধানে? পানির সন্ধানে। এখন বলো ভাই কি হবে? হি ফ্লিউ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। সে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে বেড়াচ্ছিল, কিসের সন্ধানে? ইন সার্চ অফ ওয়াটার, পানির সন্ধানে, পানির খোঁজে সে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে বেড়াচ্ছিল। এরপরে কি বলছিলাম ভাই? এই উড়তেছিল যে এক জায়গা থেকে আরেক জায়গায়, পরিশেষে সে একটা জার পায়।
সেটা কলসি পায়। এই দেখো এট লাস্ট পরিশেষে হি ফাউন্ড এ জার ইন এ গার্ডেন, একটা বাগানের মাঝে সে কি পায়, একটা জার পায়। তাহলে বলো একটা জার পাই, তাহলে কি হবে, বি নাম্বারটা হবে। জার পেলো, জারটার মাঝে বলো তো কি ছিল ভাইয়া, জারটার মাঝে পানি ছিল একদম কম এবং পানিটা ছিল একদম তল দেশে, একদম বটমে ছিল। এই যে দেখো কোথায় আছে যে দেয়ার ওয়াজ এ সাম ওয়াটার, কলসি পাইছে, পাওয়ার পরে দেখলো যে এটার মধ্যে কি পানি ছিল একদম অল্প, ইন দা জার, ওই জারের একদম অল্প পানি ছিল, ইট ওয়াজ এট দা বটম, মানে পানিটা ছিল যে অল্প পানি, এটা ছিল একদম তল দেশে, জারের একদম তল দেশে পানি ছিল, এন্ড আউট অফ রিচ, এবং যেখানে হচ্ছে তার কি টুটটা, ওই ধরো জারিটা তার টুটটা একদম তল দেশ পর্যন্ত যেখানে পানি আছে ওই পর্যন্ত রিচ করতে পারতেছিল না। এটা যখন পড়তে পারতেছিল না তখন সে চিন্তা করলো কি ওইটাকে একটু উল্টানোর জন্য, এটা ঝাড়টাকে সে একটু উল্টে ফেলানোর জন্য, যখন উল্টে ফেলায় দেয় তখন তো ওইখান থেকে পানি পান করতে পারতো, কিন্তু এখানেও সে ব্যর্থ হয়েছে। দেখো যখন সে ঠুট দিয়ে পারতেছিল না তখন সে চেষ্টা করলো, দা ক্রো ট্রাই টু টার্ন দা জার ওভার, টার্ন ওভার মানে হচ্ছে কোনো কিছু উল্টিয়ে ফেলে দেয়া, সে চেষ্টা করলো ওই জারটাকে উল্টিয়ে ফেলার জন্য, ওভার এগেইন, সে বারবার চেষ্টা করলো, বাট ইট হ্যাড নো ইফেক্ট, কিন্তু এখানেও সে কি হয়েছে, ব্যর্থ হয়েছে, খুব বেশি ইফেক্ট সেখানে হয় নাই। হ্যাঁ, এরপরে দেখো তখন কি করলো, সে একটু হতাশ হয়ে গেল, as he was leaving, যখন সে কি করতেছিল, সে ত্যাগ করতেছিল, the jar in despair, হতাশ হয়ে যখন সে কি করলো, ওই কলসি থেকে সে চলে যাচ্ছিল, ওই জারটা ছেড়ে দিয়ে যখন সে চলে যাচ্ছিল তখন কি হইলো, he noticed, সে সাডেনলি কি করলো, সে লক্ষ্য করলো a heap, একটা স্তূপ of pebbles nearby, ওই যে জারটা ছিল জারের আশেপাশে সে কি লক্ষ্য করলো, কিছু কিছু নুড়ি পাথর ছিল, ওইটা সে লক্ষ্য করলো। এটা লক্ষ্য করার পরে দেখো তো কি করলো, সে ওইখান থেকে কিছু নুড়ি নিল, এই যে দেখো হি হি না, তো তারপরে এটি দেখার পরে সে কি করলো, একটা প্ল্যান করলো, দেখুন হি হিট আপন এ প্ল্যান, তারপরে সে কি করলো, একটা প্ল্যান করলো, প্ল্যানটা কি করলো, ওইখান থেকে সে নুড়ি নিল কিছু, এই যে দেখো সে কি নিল, হি টুক সাম পেবলস, সে কিছু ওইখান থেকে নুড়ি পাথর নিল, এন্ড ড্রপড দেম ইনটু দ্য জার, এবং তারপরে ওই জারের মাঝে একটার পর একটা কি করলো, সে ফেলতে শুরু করলো ওই জারের মাঝে ওই নুড়ি পাথরগুলো। সো দেখো এরপরে এজ ইচ পেবল ওয়েন্ট ডাউন, যখন একটার পর একটা সে নুড়ি পাথর ফেলতেছিল তখন দেখো আলটিমেটলি কি ঘটনা ঘটছিল, দা ওয়াটার ইন দা জার, পানির মাঝে যে মানে এই পাত্রের মাঝে ওই কলসির মাঝে যে পানিটা ছিল, রোজ আপ, সেটা বৃদ্ধি পাচ্ছিল, লিটল বাই লিটল, একটার পর একটা তুমি নুড়ি পাথর ফেলতেছিল তোমার কাকে, আর পরে পানিটা আস্তে আস্তে উপরের দিকে ভাসতেছিল, হ্যাঁ বৃদ্ধি পাচ্ছিল। তারপরে কি করলো, তাহলে দেখো আচ্ছা আমি তো এখানে দেই নাই, তুমি দেখো আমি তো একবার দেই সিরিয়ালটা, প্রথমে ছিল কি বি নাম্বার, পরিশেষে একটা অ্যাপ পাইছে, বাগানের মধ্যে জার পাইছে, জার পাওয়ার পরে সে কি করলো, সে জার পাইলো কিন্তু সেখানে পানি ছিল কি একদম অল্প, তাহলে ডি নাম্বার হবে, পানি ছিল একদম অল্প, সেখানে সে রিচ করতে পারতেছিল না, তারপরে সে চেষ্টা করলো এটাকে তোমার কি উল্টায় ফেলার জন্য, এখানে সে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরে সে কি করলো, সে যখন সে তোমার হতাশ হয়ে চলে যাচ্ছিল, সি নাম্বারটা, সে যখন হতাশ হয়ে চলে যাচ্ছিল তখন কিছু দেখলো কি, কিছু নুড়ি পাথর দেখলো, নুড়ি পাথর দেখার পরে সে কি করলো, সে একটা প্ল্যান করলো, কি করলো, একটা প্ল্যান করলো, দেখো যে দেখো সে একটা প্ল্যান করলো, তাহলে কি হবে, জি নাম্বারটা হবে। প্ল্যানটা কি ছিল, সে কি করলো, কিছু পেবলস নিল, সে কিছু নিল, কিছু পেবলস নিল, তাহলে কি হবে, যে দেখো কিছু পেবলস সে নিল, নেওয়ার পরে সে কি করলো, ওইখানে আমাদের সে আস্তে আস্তে ফেলা শুরু করলো, যখনই সে একটার পর একটা তোমার কি করলো ফেলা শুরু করলো তখন সে কি করলো, পানিটা আস্তে আস্তে উপরের দিকে বৃদ্ধি পাচ্ছিল, এবং ফাইনালি কি হয়, যে নাম্বার, হ্যাঁ কোনটা বাদ আছে দাঁড়াও, প্রথমে তো এইচ নাম্বার, এট এ ক্রো ওয়াজ ভেরি থ্রাস্টি, বি নাম্বার হচ্ছে কি এট লাস্ট, এই প্রথমে তো বি নাম্বার হবে না, সরি দাঁড়াও, এই যে দাঁড়াও বলতেছি, প্রথমে হচ্ছে কি এইচ নাম্বার, এরপর হচ্ছে তোমার কি সে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে বেড়াচ্ছিল, যে কোথাও যে দেখো ই নাম্বার উড়ে বেড়াচ্ছিল, তারপরে যে তোমার কি পারলো, পরিশেষে সে কি পাইলো, একটা বাগানের মাঝে তোমার কি পাইলো, একটা জার পাইলো, এরপরে জার পাইলে সে কি দেখলো, সেখানে হচ্ছে তোমার কি পানি ছিল খুব অল্প পরিমাণে, পানি ছিল খুব অল্প পরিমাণে, যেখানে তার ঠোঁটটা তোমার রিচ করতে পারতেছিল না, তারপরে সে চেষ্টা করলো সেটাকে উল্টিয়ে ফেলার জন্য, ওইখানেও সে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরে যখন সে তোমার কি সে হতাশ হয়ে চলে যাচ্ছিল তখন সে লক্ষ্য করলো কিছু কি পেবলস সে লক্ষ্য করলো, হ্যাঁ তখন সে পেবলস লক্ষ্য করলো, লক্ষ্য করার পরে সে কি করলো, একটা প্ল্যান করলো, সে একটা প্ল্যান করলো, প্ল্যানটা কি ছিল, সে কি করলো কিছু এই যে দেখো হি টুক সাম পেবলস, সে কিছু নিল, কিছু পেবলস নিল, পেবল নেওয়ার পরে এটার মধ্যে সে ড্রপ করলো, ড্রপ করার পরে যখন সে একটা একটা করে তোমার বা এর মধ্যে জারের মাঝে একটা করে ফেলার চেষ্টা করছিল তখন পানিটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছিল, তাই না, এবং ফাইনালি যখন হচ্ছে পানিটা একদম জারের একদম মুখের কাছাকাছি চলে আসে তখন হচ্ছে সে কি করলো, পানিটা পান করছে এবং তার তৃষ্ণাটা সে মিটাইছে, তাহলে কয় নাম্বার হবে, আই নাম্বার হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি তোমাদেরকে মাইমেনসিং বোর্ড 2024 সালে আসা যে রেয়ারেন্সটি সেটি একদম সহজে তোমাদেরকে ব্যাখ্যা করে দিব, একদম বাংলা অর্থ সহ তোমাদেরকে ব্যাখ্যা করে দিব, এবং এমন সহজ সহজ তোমাদেরকে টেকনিক দিব যেটা তুমি খুব সহজে রেয়ারেন্সটা মনে রাখতে পারবা। দেখো এই রেয়ারেন্সটা এমনিতে হচ্ছে অনেক সহজ একটা রেয়ারেন্স, এটার কাহিনীটা সহজ আছে, এটা ছিল তোমার হচ্ছে এলেট এবং হচ্ছে তার বিখ্যাত একটা টিচার, এটা এলেট এন্ড হিজ ফেমাস টিচার, ঠিক আছে। সো দেখো আমি তোমাকে প্রথমে হচ্ছে কাহিনীটা বলি, তুমি কাহিনীটা যদি মনে রাখতে পারো তাহলে তুমি ইজিলি হচ্ছে রেয়ারেন্সটা তুমি নিজে নিজে অ্যারেঞ্জ করতে পারবে। দেখো একদিন
একটা ছেলে তার একটা বিখ্যাত টিচারের কাছে যায় এবং যাওয়ার পরে সে তার যে মনের যে বাসনা কামনা সেটা হচ্ছে তার টিচারের কাছে কি করে এক্সপ্রেস করে এবং টিচারকে সে অনুরোধ করে যে স্যার আমাকে আর্টস এবং সায়েন্স শেখান। তখন ওই টিচার হচ্ছে প্রথমে হচ্ছে কি করে আগে হচ্ছে জানার চেষ্টা করে যে শিক্ষার্থীটার ওই স্টুডেন্টটার বা ওই ছেলেটার এবিলিটি কতটুকু একটু বাজায় দেখার চেষ্টা করে, তাকে একটা প্রশ্ন করে। প্রশ্নটা ছিল এরকম যে বলতো সৃষ্টিকর্তা কোথায় বা স্রষ্টা কোথায়। তখন ওই ছেলে বলে যে আমি আপনার প্রশ্নের উত্তর দিব, কিন্তু আপনি প্রথমে আমাকে বলেন যে স্রষ্টা বা সৃষ্টিকর্তা কোথায় নাই। আমি আপনার প্রশ্নের উত্তর দিব, আপনাকে বলবো যে স্রষ্টা কোথায় আছে, তার আগে আপনি আমাকে বলেন যে স্রষ্টা কোথায় নাই, সৃষ্টিকর্তা কোথায় নাই। তখন তো শিক্ষক হচ্ছে অনেকক্ষণ চিন্তা করলো, থট হাইলি, হ্যাঁ চিন্তা করলো। চিন্তা করার পরে ছেলের যে আন্ডারস্ট্যান্ডিং যে বিষয়টা ওই টিচারে বুঝতে পারছে, ধরতে পারছে যে না ছেলের ভিতরে কি আছে, কিছু আছে, হ্যাঁ ছেলে হচ্ছে জিনিয়াস আছে। তখন হচ্ছে ওই ছেলেরা কি করে টিচার প্রশংসা করে, হাইলি প্রশংসা করে এবং প্রশংসা করার পরে তাকে হচ্ছে তাকে পড়াইতে টিচারে এগ্রি হয় আর কি, এগ্রিড হয় বা সম্মত হয়। তখন ওই ছেলে তার নিজেকে কি করে ওই টিচারের কাছে কি করে আত্মনিয়োগ করে বা নিয়োজিত করে কিংবা উৎসর্গ করে দেয় জ্ঞান অর্জনের জন্য। ক্লিয়ার? এবার দেখো এখন তুমি খুব সহজে তুমি এটা সমাধান করতে পারবো। দেখো প্রথমে কি ছিল, একটা ছেলে কি করেছিল একটা ফেমাস টিচারের কাছে গিয়েছিল। তাহলে প্রথমে কি হবে, সি নাম্বারটা হবে, একদম সহজ। সি নাম্বারটা প্রথমে কি করলো, একটা ছেলে একজন বিখ্যাত টিচারের কাছে যায়, যাওয়ার পরে তার যে মনের যে কামনা, তার যে মনের যে ইচ্ছা, তার মনের ভিতরে যা আছে সব কি করলো ওই টিচারের কাছে এক্সপ্রেস করছে, প্রকাশ করছে। তাহলে কি হবে, হি হ্যাড এক্সপ্রেসড, সে কি করেছিল প্রকাশ করেছিল হিজ ডিজায়ার, তার যে মনের কামনা, তার যে মনের বাসনা, তার মনের ভিতরে যা আছে সব তার ওই টিচারের কাছে কি করলো, সে এক্সপ্রেস করলো। ঠিক আছে, তাহলে এক্সপ্রেস টু অ্যাকুয়ার নলেজ, জ্ঞান অর্জনের জন্য। তাহলে দুই নাম্বারটা কি হবে, আই হবে, তাই না? এক্সপ্রেস করার পরে আমি তোমাকে কি বলছিলাম, ওই ছেলেটা টিচারকে কি করে অনুরোধ করে যে স্যার আমাকে আর্টস এবং সায়েন্স শেখান। তাহলে দেখো এখানে দেখি কোনটা আছে এই লাইনটা, যে হি বেগড টু ইনস্ট্রাক্ট হিম ইন দ্য আর্টস এন্ড সায়েন্স। সে কি করলো ওই টিচারের কাছে যে অনুরোধ করলো কি করার জন্য, টু ইনস্ট্রাক্ট হিম, তাকে শেখানোর জন্য। কি শেখানোর জন্য, আর্টস এন্ড সায়েন্স, তাকে আর্টস এবং সায়েন্স শেখানোর জন্য ওই টিচারের কাছে সে কি করলো অনুরোধ করলো। তাহলে এই লাইনটা হবে কি 3 নাম্বার। এই দেখো জি নাম্বারটা হবে কি 3 নাম্বার। ঠিক আছে, এরপরে দেখো অনুরোধ করার পরে টিচার কি করলো, তাকে একটু বাজানোর চেষ্টা করলো, তাকে একটু দেখার চেষ্টা করলো তার ভিতরে কতটুকু ক্ষমতা আছে, এবিলিটি কতটুকু আছে। তাহলে দেখো এই লাইনটা কোথায় আছে, দ্য টিচার উইশড, সে চাইলো, সে ইচ্ছা করলো টু ফাইন্ড আউট, খুঁজে বের করার জন্য দ্য এবিলিটি অফ দ্য বয়, ছেলেটার এবিলিটি কতটুকু এটা একটু বাজায় দেখার চেষ্টা করলো টিচার। ঠিক আছে, তাহলে কি হবে, এটা হবে যে নাম্বারটা। ঠিক আছে, বাজানোর চেষ্টা করলো। তখন ওই শিক্ষার্থীরা কি করছিল, ওই টিচারটা কি করছিল, একটা প্রশ্ন করছিল। প্রশ্নটা কি ছিল, যে বলতো স্রষ্টা কোথায়, সৃষ্টিকর্তা কোথায়। এই যে দেখো হি আস্কড হিম, হি বলতে এখানে টিচারকে বোঝাচ্ছে। টিচার আস্কড হিম, ওই ছেলেটাকে প্রশ্ন করেছিল হোয়ার গড ইজ, স্রষ্টা বা সৃষ্টিকর্তা কোথায়, বলতো স্রষ্টা কোথায়। তখন এটা কি হবে বলো, এটা হবে জের পরে হবে এ নাম্বার। তখন হচ্ছে ওই ছেলেটা রিপ্লাই দেয় যে স্যার বা উস্তাদ গুরু, আমি আপনার প্রশ্নের উত্তর আমি আপনাকে দিব, কিন্তু তার আগে আপনি আমাকে বলেন যে স্রষ্টা বা সৃষ্টিকর্তা কোথায় নাই। আমি আপনাকে বলবো যে স্রষ্টা কোথায় আছে, কিন্তু তার আগে আপনি আমাকে বলেন যে স্রষ্টা কোথায় নাই। এটা হবে কি, এই যে দেখো দ্য টিচার, আমরা একটু খুঁজে, দ্য লেড রিপ্লাইড দ্যাট, ওই বালকটা কি করল, লেড বলতে হচ্ছে তোমার কি বালক, এলএডি, লেড মানে হচ্ছে কি বালক, বয়ের সিনোনিম হচ্ছে লেড। তো দ্য লেড রিপ্লাইড দ্যাট, লেড কি করলো উত্তর দিল, হি উড আনসার, সে উত্তর দিবে, ইফ হি উড টেল হোয়ার হি ইজ নট, কোথায় সৃষ্টি, সে হচ্ছে উত্তর দিবে যদি কি করে টিচার তাকে বলে যে স্রষ্টা কোথায় নাই। ঠিক আছে, তাহলে দেখো এটা কি হবে, এই নাম্বারটা হবে কি এখানে। তখন হচ্ছে কি টিচার কি একটু বুঝতে পারলো যে টিচার ওই স্টুডেন্টের ভিতরে যে কিছু আছে, তখন বুঝতে পারলো, কারণ হচ্ছে এমন একটা উত্তর দিছে, আসলেই তো মানে অসাধারণ একটা উত্তর দিছে ওই স্টুডেন্টটা। তখন হচ্ছে আসলে টিচার বুঝতে পারে, থট করতে পারে হাইলি, যে ছেলেটার আসলে আন্ডারস্ট্যান্ডিং আছে, বুদ্ধি আছে, বোঝার ক্ষমতা আছে। তাহলে দেখো যেটা কি হবে, দ্য টিচার থট হাইলি, সে কি করলো অনেক গভীরভাবে চিন্তা করলেন দ্য বয়েস আন্ডারস্ট্যান্ডিং, ছেলেটার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার সম্পর্কে। তাহলে দেখো এখানে কি হবে, ডি নাম্বারটা হবে। ঠিক আছে, এরপরে কি করে, এরপরে যে তোমার ওই টিচারটা ওই ছেলেটাকে কি করে প্রশংসা করে, কি করে প্রশংসা করে। তাহলে দেখো তো হি প্রেজড হিম হাইলি, তখন ওই টিচার, হি বলতে এখানে টিচার কি বলতেছে, টিচার প্রেজড হিম, ওই ছেলেটাকে প্রশংসা করেছিল হাইলি, উচ্চ স্বরে বা অনেক তীব্র কি করেছিল প্রশংসা করেছিল। তাহলে কি হবে, এই যে বি নাম্বারটা হবে। প্রশংসা করার পরে তিনি কি হয়েছিলেন, রাজি হয়েছিলেন, ওই টিচারটা রাজি হয়েছিলেন ওই ওই স্টুডেন্টটাকে শিক্ষা দেওয়ার জন্য বা পড়ানোর জন্য, আর্টস এন্ড সায়েন্স পড়ানোর জন্য। তাহলে দেখো হি এগ্রিড, এখানে হি বলতে টিচার কি বোঝাচ্ছে, টিচার এগ্রিড টু টিচ দ্য ল্যাড, ওই বালকটিকে টিচ দেওয়ার জন্য বা শিক্ষা দেওয়ার জন্য তিনি রাজি হয়েছিলেন। ঠিক আছে, এরপরে কি হয়,
এরপরে যে তোমার কি হয়, ওই ছেলেটা ওই টিচারের কাছে আত্মনিবেশ করে বা নিয়োজিত করে জ্ঞান অর্জনে। এই যে দেখো, তাহলে দেখো দ্য বয় ডেভোটেড হিমসেলফ, তাকে নিজেকে কি করলো, উৎসর্গ করে দিল ইন আর্নিং নলেজ, জ্ঞান অর্জনে। তাহলে কি হবে, সে অবশেষ হবে এফ নাম্বার। একদম সহজ, আমি তোমাকে আবার রিপিট করতেছি বিষয়টা। কি বললাম, একটা ছেলে একটা বিখ্যাত টিচারের কাছে যায়, ঠিক আছে? তাহলে যাওয়ার পরে সে তার মনের যে ইচ্ছাগুলো আছে সে টিচারের কাছে সে এক্সপ্রেস করলো। এক্সপ্রেস করার পরে ওনাকে সে অনুরোধ করলো যে স্যার আমাকে যদি আপনি কি পড়াইতেন, আর্টস এন্ড সায়েন্স শিখাইতেন। তখন টিচার কি করলো, একটু ছেলেটাকে বাজায় দেখার চেষ্টা করলো যে দেখি তো ছেলেটার বুদ্ধি ক্ষমতা কতটুকু। তখন ওই ছেলেটাকে একটা প্রশ্ন করে যে বলো তো স্রষ্টা কোথায়, সৃষ্টিকর্তা কোথায়। ছেলেটা ছিল বুদ্ধিমান, সে ইনস্ট্যান্ট কি দেয়, রিপ্লাই দেয় যে স্যার, উস্তাদ, গুরু, আমি আপনার প্রশ্নের উত্তর দিব, কিন্তু তার আগে আপনি আমাকে বলেন যে স্রষ্টা বা সৃষ্টিকর্তা কোথায় নাই। তখন টিচার অনেকক্ষণ ভাবে, সে হাইলি থট করে, চিন্তা করে যে আসলেই তো ছেলেটার কি আছে, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার আছে। তখন এই ছেলেটাকে টিচারের প্রশংসা করে এবং তাকে আর্ট এন্ড সায়েন্স পড়ানোর জন্য কি হয়, এগ্রিড হয়, সম্মত হয়, রাজি হয়। তখন ওই ছেলেটা কি করে, তার নিজেকে ওই টিচারের কাছে নিবেশ করে দেয়, আত্মনিবেশ করে বা নিয়োজিত করে জ্ঞান অর্জনের জন্য। এই তো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি কুমিল্লা বোর্ড 2024 সালে আসা যে রেডিএসটি সেটি তোমাদেরকে একদম বাংলা অর্থ সহকারে তোমাদেরকে ব্যাখ্যা করে দিব, এবং এত সহজ সহজ তোমাদেরকে টেকনিক দিব। এই টেকনিক গুলা দেওয়ার কারণে তুমি কখনোই, অন্ততপক্ষে এই রেঞ্জটা কখনোই তুমি ভুলবা না, ঠিক আছে? সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো, এই কাহিনীটা হচ্ছে তোমার আবু বিন আদেমকে নিয়ে হচ্ছে একটা কাহিনী, ঠিক আছে? সো এটা গল্পটা বা স্টোরিটা হচ্ছে তোমার শুরু হয় হচ্ছে এভাবে, যে একজন সৎ এবং ধার্মিক ব্যক্তি ছিলেন এবং তার নাম ছিল হচ্ছে আবু বিন আদেম। তিনি একদিন শান্তিপূর্ণভাবে কি করছিলেন, ঘুমাচ্ছিলেন। সো হঠাৎ ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে তিনি একজন ফেরেশতাকে দেখতে পেলেন। সো তিনি দেখতে পেলেন একজন ফেরেশতা, তিনি কি করতেছেন জানো? তিনি হচ্ছে ওই সকল মানুষের নাম লিখতেছে খাতার মাঝে যারা হচ্ছে স্রষ্টাকে ভালোবাসে। সো স্বাভাবিকভাবেই ওই যে আবু বিন আদেম তিনি ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করলো, দেখেন তো আমার নামটা এখানে আছে কিনা। হ্যাঁ, তখন ওই ফেরেশতা রিপ্লাই দিল, না, আপনার নামটা এখানে নাই। তখন হচ্ছে আবু বিন আদেম তিনি হচ্ছে ওই ফেরেশতারে রিকোয়েস্ট করে যে আমিও তো হচ্ছে মানুষকে ভালোবাসি, এই মানব জাতিকে ভালোবাসি, আমার সহকর্মী যত বন্ধু বান্ধব আছে, ভাই ব্রাদার যারা আছে, সবাইকে আমি ভালোবাসি। তাহলে দেখেন দেখেন তো একটু চেষ্টা করে আমার নামটা এখানে অ্যাড করা যায় কিনা এই লিস্টের মাঝে, ঠিক আছে? সো তখন হচ্ছে ওই ফেরেশতা হচ্ছে ওর আবু বিন আদেমের কথাটা রাখে, অর্থাৎ উনি হচ্ছে লিখে যায় খাতার মধ্যে, টুকলি করে নিয়ে যায় এবং হচ্ছে চলে যায়। পরের রাতের বেলা আবার হচ্ছে ওই ফেরেশতা আসে এবং আসার পরে আবু বিন আদেমকে দেখায় যে দেখো আপনার যে নামটা এটা হচ্ছে একদম টপ লিস্টের মধ্যে আছে আপনার, ঠিক আছে? সো এবার দেখো তুমি খুব সহজে এটা তুমি সমাধান করতে পারবে। দেখো প্রথমে কি ছিল, আমি বলছিলাম কি ছিল, একজন সৎ এবং ধার্মিক ব্যক্তি ছিল। তাহলে দেখো এটা কি হবে, ওয়ান্স আপন এ টাইম, কোন এক সময়, দেয়ার ওয়াজ এন অনেস্ট এন্ড পায়াস ম্যান, কি ছিল, একটা সৎ এবং পায়াস মানে হচ্ছে ধার্মিক, একজন সৎ এবং ধার্মিক ব্যক্তি ছিলেন। ওনার নামটা কি ছিল বলো, আবু বিন আদেম। তাহলে প্রথম কি হবে, এফ নাম্বার, ঠিক আছে? এরপর দুই নাম্বার কি, দুই নাম্বার হবে তোমার ওনার নাম ছিল কি, হিজ নেম ওয়াজ আবু বিন আদেম। তাহলে দেখো কি, প্রথম হচ্ছে একজন সৎ এবং ধার্মিক ব্যক্তি ছিলেন, তার নাম ছিল আবু বিন আদেম। এই যে তার নাম ছিল কি, বা ওনার নাম ছিল আবু বিন আদেম। তিনি একদিন কি করতেছিল, উনি শান্তিপূর্ণ ভাবে কি করছিলেন, ঘুমাচ্ছিলেন। তাহলে কি হবে বলো, যে কোথায় দেখো, যে হি ওয়াজ ওয়ান্স স্লিপিং পিসফুলি, তিনি একদিন কি করতেছিলেন, শান্তিপূর্ণ ভাবে ঘুমাচ্ছিলেন। তো ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে ওনার ঘুমটা ভেঙে যায়। তাহলে দেখো কি মনে হবে বলো, সাডেনলি হি ওক আপ, তিনি হঠাৎ করে কি করে, জেগে ওঠেন। এন্ড হি স অ্যান এঞ্জেল, তিনি একটা কি দেখতে পান, একজন ফেরেশতাকে দেখতে পান। এবং ফেরেশতা কি করতেছিল, ফেরেশতা ওই সকল মানুষের নাম লিখতেছিল যারা হচ্ছে স্রষ্টাকে ভালোবাসে। এই যে দেখো ঘটনার ধারাবাহিকতাটা তুমি বজায় রাখতে হবে। যে দেখো, দা এঞ্জেল ওয়াজ রাইটিং দ্য নেমস, ওই সকল মানুষের নেমস অফ দ্য পারসন, ওই সকল মানুষের নাম লিখতেছিল হু লাভড গড, যারা স্রষ্টাকে ভালোবেসেছিল বা স্রষ্টাকে ভালোবাসে, ঠিক আছে? সো এটা শোনার পরে তখন আবু বিন আদেম তিনি ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করে, দেখেন তো বা দেখো তো আমার নামটা এখানে আছে কিনা। তাহলে এটা কি হবে বলো, এরপরে এই যে হি আস্কড দ্য এঞ্জেল, সে কি করলো, এঞ্জেলকে আস্কড করলো ইফ হিজ নেম ওয়াজ দেয়ার, তার নামটা কি ওই নোটের মাঝে আছে কিনা, ঠিক আছে? তখন এই যে দেখো ইন রিপ্লাই, তখন এঞ্জেলের রিপ্লাই দিছে, কি রিপ্লাই দিছে, যে হিজ নেম ওয়াজ নট দেয়ার, ওই যে নোট, ওই নোটের মাঝে কি নাই, ওই আবু বিন আদেমের নামটা নাই। সো এরপরে কি করে আবু বিন আদেম ওই ফেরেশতারে কি করে, একটু অনুরোধ করে, দেখেন তো আমার নামটা কোনোভাবে এখানে লেখা যায় কিনা, অ্যাড করা যায় কিনা, কারণ আমিও তো মানুষের পছন্দ করি, মানুষের ভালোবাসি, আমার সহকর্মী ভাই ব্রাদার যারা আছে ওদেরকে আমি ভালোবাসি, তাহলে দেখেন তো আমার নামটা অ্যাড করা যায় কিনা। এই যে দেখো রিকোয়েস্ট করে, আবু দেন
রিকোয়েস্ট, জাস্ট মনে রাখবা রিকোয়েস্ট, তিনি রিকোয়েস্ট করেন কাকে, ওই ফেরেশতাকে রিকোয়েস্ট করে কিসের জন্য, টু পুট হিজ নেম ইন দা লিস্ট, ওই লিস্টের মধ্যে তার নামটা লেখার জন্য। কারণ হি লাভড ম্যানকাইন্ড, সেও কি করতো, মানব জাতিকে ভালোবাসতো, এন্ড হিজ ফেলো ব্রাদার্স, এবং তার সহকর্মী যত ভাই ব্রাদার যারা আছে সবাইকে তো সে ভালোবাসতো। তো দেখেন তো আমার নামটা এখন কি করা যায় কিনা, এই নোটের মাঝে লেখা যায় কিনা। তখন কি করলো ওই ফেরেশতা ওনার নামটা লিখে নিয়েছে। আচ্ছা এখানে কিন্তু আমি দেই নাই, সাথে সাথে দেওয়ার দরকার ছিল। প্রথম কি ওয়ান্স আপন আ টাইম দেয়ার অনেস্ট ম্যান, এরপর হচ্ছে কি তার নাম ছিল কি আবু বিন আদেম, তাই না, আবু বিন আদেম। এরপরে আবু বিন আদেম তিনি কি করতেছিলেন, তিনি হচ্ছিলেন ঘুমাচ্ছিলেন, তাহলে কি হবে এইস না জি এইস, হ্যাঁ ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে হঠাৎ করে তার কি করে, তিনি ঘুম থেকে জেগে ওঠেন। জেগে ওঠার পরে তিনি কি দেখতে পান, একটা অ্যাঞ্জেল দেখতে পান, এবং অ্যাঞ্জেল কি করতেছিল, ওই সকল মানুষের নাম লিখতেছিল যারা হচ্ছে স্রষ্টাকে ভালোবাসে। তারপর সে জিজ্ঞাসা করে দেখেন তো আমার নামটা আছে কিনা, কি হবে জি নাম্বারটা। এরপরে হচ্ছে অ্যাঞ্জেলের উত্তর দেয় কি, যে দেখো তোমার নামটা হচ্ছে এখানে নাই, তোমার নামটা হচ্ছে এখানে কি নাই, তাহলে আই নাম্বার হবে, তাই না, আপনার নামটা হচ্ছে এখানে নাই। তখন কি করে ও রিকোয়েস্ট করে, কি করে রিকোয়েস্ট করে, যে দেখো কোথায় রিকোয়েস্ট করে, কোথায় এই যে আবু দেন রিকোয়েস্টেড, সি নাম্বার হবে। রিকোয়েস্ট করলে তখন হচ্ছে তার রিকোয়েস্টটা রাখে। এই যে দেখো দা এঞ্জেল টুক ডাউন মানে হচ্ছে তোমার লিখে নেওয়া আর কি। যেহেতু আবু বিন আদেম ওই ফেরেশতাকে রিকোয়েস্ট করে ওনার নামটা অ্যাড করার জন্য, তখন হচ্ছে তোমার ওই ফেরেশতারা একটু খাতার মধ্যে লিখে নিয়ে যায়, আবু বিন আদেমের নামটা লিখে নিয়ে যায়, এবং তার রিকোয়েস্টটা অনুরোধটা রাখে ওয়াইন্ড এবং চলে যায়। চলে যাওয়ার পরে আমি কি বলছিলাম, পরের দিন রাতের বেলা আবার সে হাজির হয়। এই যে দেখো এই ফেরেশতাটা, যে হি এগেইন অ্যাপিয়ার্ড, এখানে কি হবে, আর একটা এ নাম্বার হবে। এরপরে যে হি এগেইন অ্যাপিয়ার্ড, তিনি আবার কি হয় আবির্ভূত হয়, বা দ্য নেক্সট নাইট, পরবর্তী রাতে এন্ড শোড আবু দ্যাট হিজ নেম ওয়াজ এট দ্য টপ অফ দ্য লিস্ট, এবং তিনি আবুকে দেখায়, আবু বিন আদমকে দেখায় যে আপনার নামটা হচ্ছে টপ অফ দ্য লিস্ট, একদম লিস্টে একদম টপের দিকে আছে, হ্যাঁ উপরের দিকে আছে। সো এই ছিল কাহিনী। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি যশোর বোর্ড 2024 সালে আসা যে রিয়েল ইনস্টিটিউটটি তোমাদেরকে একদম বাংলা অর্থ সহকারে একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাই দেবো। এটা যশোর বোর্ড 2024 সালে কোন রেফারেন্সটা আসছিল জানো তুমি, সেটা হচ্ছে তোমার দ্য কুক এন্ড দ্য মাস্টার, একটা রাঁধুনি এবং হচ্ছে তার মালিকের মনিবের গল্প। ঠিক আছে, তোমাকে এই পুরো কাহিনীটা একবার বাংলায় বলবো, জাস্ট তুমি ওই এত শর্ট টেকনিক দিয়ে তোমাকে বলবো, জাস্ট এমনি তুমি তোমার মাথার মধ্যে গল্পটা সেট হয়ে থাকবে। ঠিক আছে, তখন তুমি নিজে নিজে তুমি এটা পুরোটাই তুমি নিজের মতো করে অ্যারেঞ্জ করতে পারবা, কোনো বিষয়ই না। ঠিক আছে, তো প্রথমেই তো তুমি কাহিনীটা শোনো। এই কাহিনীটা যখন আমি যে প্রথম পড়ছিলাম আর কি, সর্বপ্রথম যেদিন পড়ছিলাম তখন অনেকবার হাসছিলাম। ঠিক আছে, অনেক মজার একটা কাহিনী, তোমাকে আমি বলতেছি তুমি একটু শোনো, এবং তুমি আশা করি হাসবা আর কি। তুমি অনেক সুন্দর একটা কাহিনী। এটা ছিল এক রাঁধুনি, একটা কুক, তার মাস্টারের জন্য, তার মনিবের জন্য, তার মালিকের জন্য কি করতেছিল, একদিন একটা হাঁস রান্না করতেছিল, এবং হাঁসটা রান্না করতে যে এত সুন্দর করে সে হাঁসটা রান্না করছে, এত সেন্ট বের হচ্ছিল এটা থেকে, এত ডেলিশাস লাগতেছিল, এটা সুস্বাদু। তখন সে তার লোভটা আসলে সে সামলাইতে পারে নাই রাঁধুনি। ঠিক আছে, তখন সে কি করলো, ওই হাঁসের একটা রান সে খেয়ে ফেলে, একটা পা সে খেয়ে ফেলে, হাঁসের দুইটা পার একটা পা সে একটু খেয়ে ফেলে যে ঘটনাটা ঘটে, যখন হচ্ছে তোমার মালিক আসে, সে যে খাবার খাইতে খাইতে থাকে, তখন দেখে যে হাঁসের হচ্ছে একটা পা নাই, একটা পা মিসিং। সো মিসিং হওয়ার পরে সে স্বভাবতই তাকে প্রশ্ন করলো ওই রাঁধুনিকে, কিরে আরেক পায়ের কি হয়েছে, এই হাঁসের পা তো থাকে দুইটা, আরেকটা কোথায়? তখন এ যে ছিল তোমার কি বলে কুক যে ছিল, কুক ছিল একটু ক্লেভার, হ্যাঁ মোর দেন ক্লেভার। সে হচ্ছে ক্লেভার ছিল, কার চেয়ে ক্লেভার ছিল, মাস্টারের চেয়ে ক্লেভার ছিল। সে বলতেছে যে আসলে মালিক বা মাস্টার, যে আমার তো এই যে হাঁসটা আনছিলাম, এই হাঁসটা তো এক পায়ে হাঁস ছিল, এর তো এক পায়ে হাঁস ছিল। তখন দেখো সে কি ফোন দিয়ে আসছে, বলতেছে মালিক, সে বলতেছে যে এই হাঁসটাই ছিল কি এক পায়ে হাঁস ছিল। কিন্তু মালিক যে ছিল, মালিকও একটু চালাক ছিল, সে তাকে বোকা বানানোর চেষ্টা করতেছিল, সে আসলে বোকা হইতেছিল না। সে বলতেছিল এই বেটা কি করছ, তুই কি আমাকে বোকা পাইছস নাকি, তুই কি আমাকে বোকা বানানোর চেষ্টা করতেছিস, এক পায়ে কোনোদিন হাঁস হয়? মালিকে বলতেছে এক পায়ে কি কখনো হাঁস হয়? তখন আসলে দেখবা অনেক মানুষ থাকেন একটু জেদি টাইপের, এই কুকটা ছিল একটু স্টাবর্ন, মানে হচ্ছে তোমার জেদি টাইপের, কিন্তু তোকে স্টাবর্ন মানে হচ্ছে জেদি টাইপের, সে হচ্ছে ছিল একটু জেদি টাইপের। সে বলতেছে না না, সে প্রমাণ করেই ছাড়ছে যে এই হাঁসটা আসলে এক পায়ে হাঁস ছিল। ঠিক আছে, তো দেখো এখন তুমি যদি করতে চাও একদম সহজে তুমি করতে পারো, কোনো বিষয়ই না। ঠিক আছে, তুমি তো কাহিনীটা জানো কোনটার পরে কি করছে, কোনটার পরে কি করছে। দেখো আমরা এটা সমাধান করি। দেখো তো প্রথমে কি ছিল, প্রথম কিছু কি, একদিন হচ্ছে একটা কুক তার মনিবের জন্য, তার মাস্টারের জন্য সে কি করতেছিল, একটা হাঁসের রোস্ট করতেছিল, রান্না করতেছিল। তাহলে কি হবে, ওয়ান্স একটা কুক রোস্টেড ডাক, একটা হাঁস সে কুক রোস্ট করতেছিল,
কার জন্য? ফর হিজ মাস্টার এন্ড ইট লুকড ভেরি ডেলিশিয়াস, এবং এটাকে কি দেখাচ্ছিল? খুবই সুস্বাদু দেখাচ্ছিল। তাহলে প্রথমে কয় নাম্বার হবে? প্রথমে এফ নাম্বারটা হবে, তাই না? এরপরে কি? এরপরে যে ওই মালিক আসছিল, কি করছিল? এরপরে হচ্ছে এই যে দেখো, দা মাস্টার কেম টু হ্যাভ হিজ মিল, মাস্টার তার যে মালিক ছিল, ওই মালিক আসছিল কি করার জন্য? ওই হাঁসটা খাওয়ার জন্য আসছিল, এবং নোটিস, এবং সে লক্ষ্য করলো অন অফ দ্য লেগস মিসিং, ওই হাঁসের দুইটা পার মাঝে একটা পা নাই। তখন সে কি করলো? এই যে দেখো, তাহলে কি হবে এখানে? এফ এর পরে কি হবে? জি নাম্বারটা হবে, তাই না? এরপরে সে স্বভাবত কি করলো? ওরে প্রশ্ন করলো, ওই যে কুকরে সে প্রশ্ন করলো, কি রে আরেক পায়ের কি হয়েছে? তাহলে দেখো তো এখানে এই যে হি আস্কড হোয়াট হ্যাপেন্ড টু আদার লেগ, সে ওই যে মাস্টার যে কুক যে ছিল, কুকরে সে প্রশ্ন করেছে, কি রে একটা হাঁসের তো পা থাকে দুইটা, তাহলে আরেকটা পায়ের কি হইলো? এটা প্রশ্ন করছে, তাই না? তাহলে কয় নাম্বারটা হবে? যে নাম্বারটা হবে, তাই না? এরপরে দেখো, আমরা জানি যে ওই যে কুক যে ছিল, কুক ছিল কি? মোর দেন ক্লেভার, সে হচ্ছে কি এর চেয়ে বেশি ক্লেভার ছিল। এই যে দেখো, দা কুক ওয়াজ মোর দেন ক্লেভার, সে হচ্ছিল কি? চালাক ছিল। সে তো জানি মনে মনে, কানা তো মনে মনেই জানা, সে তো জানে যে খুব স্বাদ লাগছিল, এই জন্য আমি একটা পা খাইয়ে ফেলছি, অন্ত কোনোভাবে নয় ছয় দিয়ে আমাকে মাস্টারকে আমাকে বোঝাতে হবে, হ্যাঁ, নাহলে তো আমি কট খাইয়ে যাবো, আমি তো ধরা খেয়ে যাবো যে আমি একটা রান আমি খেয়ে ফেলছি। তখন সে একটু চালাকি করে কি বলছিল যে মালিক, এটা তো আসলে এক পায়ে হাঁস ছিল, এই হাঁসটাই ছিল মূলত এক পায়ে। এই যে দেখো তো, সে চালাক ছিল, এবং সে কি বলেছিল? হি রিপ্লাইড, সে উত্তর দিল, ইট ওয়াজ এ ওয়ান লেগড ডাক, এটা ছিল কি? এক পা বিশিষ্ট একটা তোমার কি ছিল? হাঁস ছিল। কিন্তু মালিকও তোমার কম চালাক ছিল না, সে বলতেছিল, কিরে আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না, এই যে এই কথাটা বলছিল না? এই যে দেখো, এই কিরে, দ্য মাস্টার ওয়াজ অলসো ভেরি ক্লেভার, মাস্টারও ছিল কি? আরো ক্লেভার ছিল, এবং সে ওয়াজ নট টু বি ফোল্ড, তিনি বোকা হইতে চেয়েছিলেন না সো ইজিলি। তাই যে কুকে যে তাকে বোকা বানানোর চেষ্টা করতেছিল যে মালিক, এটা তো আপনার এক এক পা বিশিষ্ট হাঁস ছিল। এখন মাস্টারে বলতেছে যে কিরে, তুই কি আমাকে বোকা বানানোর চেষ্টা করতেছিস? যে এত সহজে আমাকে বোকা বানাতে পারবি না, এক পা বিশিষ্ট কোনো হাঁস হয় রে? এই যে দেখো, সে এরপরে কথাটা বলতেছে, হি সেড দ্যাট, সে বললো, দেয়ার ওয়াজ নো ওয়ান লেগ ডাক, এক পা বিশিষ্ট কখনো তো হাসি হইতে পারে না। এই কথাটা কে বলছে? মালিকে বলতেছে যে কিরে, তুই কি আমাকে বোকা বানানোর চেষ্টা করতেছিস? এক পা বিশিষ্ট কোনো হাসি তো হইতে পারে না। এই কথাটা কে বলছে? মালিকে বলছে। তাহলে দেখো, ডি লিখছিলাম আমরা, ডির পরে কি ছিল? ডির পরে হচ্ছে তোমার দা কুক ওয়াজ মোর দেন ক্লেভার, এরপরে সে কি করলো? হি রিপ্লাইড, কি নাম্বার হবে? সে রিপ্লাই দিল যে আসলে এক পা বিশিষ্ট ছিল। এবং আমরা দেখতে পারি ঘটনাচক্রে, দা মাস্টার ওয়াজ অলসো ক্লেভার, মাস্টার ছিল কি? আরো ক্লেভার, এবং সে বলল, হি সেড দ্যাট, সে বলল যে আসলে এক পা বিশিষ্ট কখনো কি হইতে পারে না? হাঁস হইতে পারে না। তখন আমরা ঘটনাচক্র কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে আসলে আহ কি দেখতে পাই? দাঁড়াও দাঁড়াও, দেখি কোনটা মিস হয়েছে কিনা। প্রথমে তো এফ নাম্বার, once a cook roasted duck for his master and it looks very delicious, তারপর the cook could not check his temptation। দাঁড়াও এক মিনিট, একটু সিকোয়েন্সটা এখানে আমরা একটা গ্যাপ ফালায় রাখছি। প্রথমে কি ছিল? প্রথমে ছিল কি? একটা রাঁধুনি তার মাস্টারের জন্য সে কি করতেছিল? সে একটা হাঁস রান্না করতেছিল, এবং রান্না করার সময় দেখলো যে এটা খুবই ডেলিশিয়াস, এবং ডেলিশিয়াস হওয়ার কারণে সে কি করতে পারলো না, সেটাকে সে তার যে লোভ, সেই লোভটা সে সামলাইতে পারলো না, সে এবং সে কি করলো? একটা রান সে খেয়ে ফেলছে। তাহলে কি হবে? প্রথমে হচ্ছে এফ এর পরে কি হবে? বি নাম্বারটা হবে, সে খেয়ে ফেলছে। যখন তারপরে কি করছে? তারপরে হচ্ছে মাস্টার আসছে, তারপরে কি আসছে? মাস্টার আসছে, এবং আয়সা দেখে একটা পা হচ্ছে কি? মিসিং। তাহলে এখানে কি হবে? জি নাম্বারটা হবে, ঠিক আছে? জি নাম্বারটা হবে, একটা পা মিসিং। মিসিং হওয়ার পরে সে স্বভাবত সে প্রশ্ন করলো, কি আর একটা পায়ের কি হইলো? এই যে হি আস্কড হোয়াট হ্যাপেন্ড টু আদার লেগ, আর একটা পায়ের কি হয়েছে রে? আর একটা পায়ের কি হয়েছে রে? তখন কি করলো? তখন আমরা জানি যে যে কুকটা ছিল, সে ছিল কি? মোর দেন ক্লেভার। তাহলে কি হবে? দেখো, সে বুদ্ধিমানের সাথে সে প্রশ্নের উত্তরটা দিল, দা কুক ওয়াজ মোর দেন ক্লেভার, সে তো খাইয়া ফেলছে, কোনো কিছু তো বোঝাতে তো হবে। সে বললো, সে রিপ্লাই দিল এই নাম্বার, সে রিপ্লাই দিল যে ইট ওয়াজ এ ওয়ান লেগ ডাক, এটা কি ছিল? এক পা বিশিষ্ট কি ছিল? হাঁস ছিল। এরপরে রাজা বলতেছে, কিরে, রাজাও কি ছিল? সরি, রাজা না, এখানে মাস্টারও কি ছিল? একটু চালাক ছিল। সে বলতেছে, কিরে, তুই কি আমাকে বোকা বানানোর চেষ্টা করতেছিস কিনা? এটা কি এত সহজে আমি বোকা হবো না? দা মাস্টার ওয়াজ অলসো ভেরি ক্লেভার, মাস্টারও কি ছিল? চালাক ছিল। এন্ড ওয়াজ নট টু বি ফুলড, সে কি হইতে চাচ্ছিল না? সে বোকা হইতে চাচ্ছিল না সো ইজিলি, এত সহজে। তাহলে কি হবে এখানে? সি নাম্বারটা হবে, সে বোকা হতে চেয়েছিল না। এরপরে সে প্রশ্ন করলো, কিরে, এক পা বিশিষ্ট কোনো সময় কি হাঁস হইতে পারে? এই কথাটা বলছিল না? এই যে দেখো, এই কথাটা বলছিল না যে হি এই যে দেখো, হি সেড দ্যাট, সে বললো যে দেয়ার ওয়াজ নো ওয়ান লেগ ডাক, এক পা বিশিষ্ট তো কখনো কি হইতে পারে না? হাঁস হইতে পারে না, তাই না? এরপরে আমরা জানি যে এই যে কুকটা যে ছিল, রাঁধুনিটা ছিল, রাঁধুনি ছিল একটু জেদি টাইপের, একটু একগুঁয়ে টাইপের, যে আমি একটা কথা বলছি মানে বলছি,
আমি একটা কথা বলছি মানে বলছি, যে দেখো এই যে দেখো, দা কুক ওয়াজ ভেরি স্টাবর্ন, এই রাঁধুনিটা ছিল কি খুবই জেদি টাইপের। স্টাবর্ন মানে হচ্ছে কি জেদি বা একগুঁয়ে। আমি একটা কথা বলছি তো মানে বলছি, সে শেষ পর্যন্ত প্রমাণ করেই ছাড়ছে যে আসলে এই যে ডাকটা ছিল, যে হাঁসটা ছিল, এটা এক পা বিশিষ্ট ছিল। এই যে দেখো, হি অ্যাজার্টেড, সে কি করলো, সে প্রমাণ করেই ছাড়লো যে দিস ডাক হ্যাড অনলি ওয়ান লেগ, এই হাঁসটার এক পা বিশিষ্ট হাই ছিল, একটা পাই ছিল এটা। তখন যেহেতু সে খাইয়ে ফেলছিল, নয় ছয় যেহেতু বোঝাইতে হবে মালিক রে, তারপরে মালিক কি করবো, মালিক সে এটা মেনে নিছে যে আসলেই তো এটা এক পা বিশিষ্ট হাঁস ছিল। ঠিক আছে, এই তো ছিল তোমার, তুমি শেষে কোনটা হবে, হি অ্যাসার্টেড, সে হচ্ছে প্রমাণ করেই ছাড়লো যে এটা আসলে এক পা বিশিষ্ট হাঁস ছিল। ঠিক আছে, একদম সহজ, পানির মতো। তুমি জাস্ট ঘটনাটা জানবা, তুমি ঘটনা জানলে এমনি পারবা। প্রথমে সে রান্না করতেছিল, এটা অনেক সুন্দর লাগতেছিল, তারপর সে তার লোভটা সামলাইতে পারছে না, লোভটা না সামলাইতে পারায় সে কি করলো, একটা পা সে খেয়ে ফেললো, একটা রান সে খেয়ে ফেললো। রান খাওয়ার পরে যখন তার মনিব আসলো সেটা খাওয়ার জন্য, দেখলো যে একটা পা মিসিং। মিসিং থাকলে তখন সে সবার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো, কিরে আর একটা পায়ের কি হইলো? আমরা জানি যে ওই যে কুকরা ছিল কি মোর দেন ক্লেভার, ক্লেভার হওয়ায় সে বললো যে স্যার বা মালিক, এটা তো আপনার কি ছিল, এক পা বিশিষ্ট হাঁস ছিল, তাই না? তখন আমরা জানি যে মাস্টার ছিল কি আরো চালাক, সে বললো কি আমারে বোকা বানালে লাভ নাই, এক পা বিশিষ্ট তো কখনো হাঁস হইতে পারে না। তখন আমরা দেখতে পারি যে কুকটা ছিল কি খুবই জেদি টাইপের, একগুঁয়ে টাইপের। সে বললো যে না না, হি অ্যাসার্টেড দ্যাট, সে প্রমাণ করেই ছাড়লো যে দিস ডাক হ্যাড অনলি ওয়ান লেগ, এই ডাকটার কি ছিল, এক পা বিশিষ্ট এক পা বিশিষ্ট হাসি ছিল। এই ছিল আজকের তোমার রিয়ারেন্স। ঠিক আছে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি দিনাজপুর বোর্ড 2024 সালে আসা যে রিয়ারেন্সটা সেটি তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝাই দিব। এবং এই কাহিনীটা হচ্ছে তোমার মাদার তেরেসার জীবন কাহিনী। ঠিক আছে, সো ওনার এখানে যে সেন্টেন্স গুলা দেওয়া আছে ওইটার প্রেক্ষিতে তোমাকে গল্পটা আমি তোমাকে একবার বলবো, এই কাহিনীটা তোমাকে জীবন কাহিনীটা একবার বলবো, অ্যারেঞ্জ করে দিব। আগে বাংলাটা বলবো, তুমি ওই বাংলাটা যদি জাস্ট মনে রাখতে পারো যে কোন সেন্টেন্সের পরে কোন সেন্টেন্সটা আসছে, এই ধারাবাহিকতাটা তুমি যদি জাস্ট মনে রাখতে পারো, ইজিলি তুমি অ্যারেঞ্জ করতে পারবা, তুমি নিজে অ্যারেঞ্জ করবা। জাস্ট কাহিনীটা শোনো। দেখো এখানে সেন্টেন্সটা এভাবে শুরু হয় যে তুমি নিশ্চয়ই মাদার তেরেসার কথা শুনেছো, তাই না? পৃথিবীতে যে মানুষের সেবায় যারা নিজেদেরকে আত্মনিয়োগ করছে বা নিজেদেরকে উৎসর্গ করছে, তাদের মাঝে মাদার তেরেসা হচ্ছে অন্যতম। তিনি 1919 সালে যুগোস্লাভিয়ায় জন্মগ্রহণ করেন এবং 18 বছর বয়সে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি একজন নান হবে, অর্থাৎ সন্ন্যাসী হবেন। এবং যে কারণে তিনি কলকাতায় আসে বা কলকাতায় আসে। কলকাতায় তিনি একজন কি হয়, একজন টিচার হয়, একটা স্কুলের টিচার হয়। টিচার হওয়ার পরে তিনি নিজেকে শপথ করেন। কোন বিষয়ে শপথ করেন? নিজেকে ডেডিকেট হার লাইফ, তার নিজের জীবনটাকে উৎসর্গ করার জন্য। কার জন্য? তোমার দরিদ্র মানুষ এবং যারা তোমার অসহায় মানুষ, তাদের জন্য নিজেকে উৎসর্গ করার জন্য নিজেকে শপথ করেন। এবং ওই শপথ তিনি টিকা রাখার জন্য ভালো ভালো কাজ শুরু করে এবং শীঘ্রই তার ভালো ভালো কাজগুলো সারা বিশ্বের মাঝে কি করে ছড়াইয়া পড়ে। যেহেতু তার ভালো কাজগুলা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, সে কারণে তার ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তাকে 1979 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। কত সালে? 1979 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। এবং ঠিক পরবর্তী 1 বছর পরে তাকে মানে ভারত রত্ন একটা অ্যাওয়ার্ড আছে, যেখানে আছে যে ভারত রত্ন একটা অ্যাওয়ার্ড আছে, ওই অ্যাওয়ার্ডটা তাকে দেওয়া হয়। এবং তিনি যে বৃদ্ধ হয় একটা টাইমে, বৃদ্ধ বয়সেও তিনি কি ছিলেন? সোচ্চার ছিলেন, তিনি সচেতন ছিলেন, তিনি সতর্ক ছিলেন কোন বিষয়ে? ওই যে মানব জাতির বা হচ্ছে আত্মমানবতার কাজে সহায়তা করার। ঠিক আছে, এখন তুমি হচ্ছে ইজিলি তুমি কি করতে পারবা, এটা অ্যারেঞ্জ করতে পারবা। তাহলে প্রথমে আমি কি কথাটা বলছিলাম? প্রথমে ছিল কি, তুমি নিশ্চয়ই কি শুনেছো, মাদার তেরেসার নামটা শুনেছো। তাহলে এখানে কি হবে? প্রথমটা কি হবে? ইউ হ্যাভ হার্ড, এই যে তুমি শুনেছো দ্য নেম অফ মাদার তেরেসা, তুমি নিশ্চয়ই কি শুনেছো? মাদার তেরেসার নামটা শুনেছো। ঠিক আছে, এরপরে আমি কি বলছিলাম? এরপরে বলছিলাম যে পৃথিবীতে মানব জাতির যে সেবায় নিজেদেরকে যারা উৎসর্গ করেছে, তাদের মধ্যে মাদার তেরেসা হচ্ছে অন্যতম। এই যে দেখো এই কথাটা কোথায় আছে যে শি ওয়াজ ওয়ান অফ দোজ পিপল, তিনি হচ্ছে ওই সকল মানুষের মাঝে অন্যতম, হো ডেডিকেটেড, যারা হচ্ছে কি করেছিল? উৎসর্গ করেছিল দেয়ার লাইফস টু দ্য সার্ভিস অফ ম্যানকাইন্ড, মানব জাতির সেবায় যে সকল মানুষ কি করেছিল? তাদের নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছিল, উৎসর্গ করে দিয়েছিল, তাদের মধ্যে মাদার তেরেসা ছিল কি? অন্যতম। তাহলে 2 নম্বর কথাটা কি হবে? এটা। এরপরে আমি কি বলছিলাম? 3 নম্বর কথাটা বলছিলাম, তিনি 1919 সালে যুগোস্লাভিয়ায় জন্মগ্রহণ করেন। তাহলে দেখি এই সেন্টেন্সটা কোথায় আছে, যে এই নাম্বারটা, শি ওয়াজ বর্ন ইন যুগোস্লাভিয়া ইন 1919, তিনি 1919 সালে তিনি কি করেছিলেন? যুগোস্লাভিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এটা কোথায় হবে? এই নাম্বার হবে, তাই না?
এরপরে লক্ষ্য করো, এরপরে কি করেছিলাম, এরপরে বলেছিলাম তোমাকে যে তিনি 18 বছর বয়সে একজন নান হওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কলকাতায় আসে। এই লাইনটা দেখো তো কোথায় আছে, এই যে আমি একটু খুঁজি এখানে, এই যে দেখো, when she was 18, যখন তার বয়স ছিল কি 18 বছর, she decided, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন টু বি এ নান, একটা নান হওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং যে কারণে তিনি কোথায় এসেছিলেন, কলকাতায় এসেছিলেন। তাহলে এটা কয় নাম্বার হবে, এই যে এফ নাম্বারটা হবে এখানে। কলকাতায় আসেন, এবং কলকাতায় আসার পরে তার প্রথম কাজ ছিল কি, তিনি একজন টিচার হয়। কলকাতায় আসার পরে মাদার তেরেসা কি হয়, একজন টিচার হয়, একটা স্কুলের টিচার হয়। যে দেখো, দেয়ার শি বিকেম এ টিচার অফ এ স্কুল ইন কলকাতা, তিনি কলকাতার একটা টিচার হয়, হ্যাঁ, একটা স্কুলের টিচার হন, একটা কি হয়, টিচার হন। তাহলে এ নাম্বারটা হবে কি হবে, এ নাম্বারটা। টিচার হওয়ার পরে তিনি কি বলছিলাম, তিনি নিজেকে শপথ করেন। শপথ করেন কিসের জন্য শপথ করেন, যে দরিদ্র মানুষ যারা আছে, যারা অসহায় মানুষ আছে, তাদের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য, নিজের জীবনকে উৎসর্গ করার জন্য তিনি কি করেন, শপথ করেন। তাহলে দেখো শপথটা কোথায় আছে, এই যে দেখো, শি সর, সয়ারের পাস্ট ফর্ম কি সর, তাহলে শি সর টু ডেডিকেট হার লাইফ, তিনি শপথ করেন কিসের জন্য শপথ করেন, টু ডেডিকেট হার লাইফ, তার জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার জন্য, দ্য কজ অফ হেল্পলেস, অসহায় এন্ড পুর পিপল, দরিদ্র এবং অসহায় মানুষের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার জন্য কি করেন, তিনি শপথ করেন। তাহলে এই যে জি নাম্বারটা হবে, কি নাম্বার হবে, জি নাম্বার। তিনি তো শপথ করেন, শপথ করার পরে তিনি কি করেন, ভালো ভালো কাজ করা শুরু করে দেন, এবং এই ভালো কাজগুলা সারা পৃথিবীব্যাপী কি করে, শীঘ্রই ছড়িয়ে পড়ে। এই যে দেখো, এই লাইনটা কোথায়, সোন, সোন হার অ্যাক্টিভিটিস, এই যে তার অ্যাক্টিভিটিস গুলা, কিসের অ্যাক্টিভিটিস, ফর দ্য সার্ভিস অফ ম্যানকাইন্ড, মানব জাতির সেবার যে কাজগুলো আছে, আত্মমানবতার যে সেবাগুলো আছে, স্প্রেড, এটা ছড়িয়ে পড়েছিল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী এটা ছড়িয়ে পড়েছিল। তাহলে এটা কয় নাম্বার হবে, বি নাম্বার হবে, ঠিক আছে, বি নাম্বার হবে। এরপরে দেখো, এরপরে কি বলছিলাম, সারা বিশ্ব যেহেতু এটা ছড়ায় পড়ছে তার ভালো কাজের সুনাম গুলা, এই কারণে তার ভালো কাজের স্বীকৃতি স্বরূপ 1979 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় মাদার তেরেসাকে। এই দেখো নোবেল প্রাইজ কই, নোবেল পিস প্রাইজ কোথায়, এই যে দেখো, নোবেল প্রাইজ ফর পিস। তাহলে কোথায় হবে এটা, এই যে এজ এ রিকগনিশন টু হার সার্ভিস, এই যে সে ভালো ভালো কাজ করা শুরু করেছে, দিয়েছিল, ওইটার স্বীকৃতি স্বরূপ তিনি কি করেন, সেবা অ্যাওয়ার্ডে তাকে ভূষিত করা হয়, বা তাকে দেওয়া হয়, পুরস্কৃত করা হয়। কোন পুরস্কার দেওয়া হয়, দ্য নোবেল প্রাইজ ফর পিস 1979, 1979 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় তার ভালো কাজের স্বীকৃতি স্বরূপ। এরপরে কি হয় ভাই, এরপরে ঠিক পরবর্তী 1 বছর পরে তাকে ভারত রত্ন একটা অ্যাওয়ার্ড আছে, ওই অ্যাওয়ার্ডটা তাকে দেওয়া হয়। এই যে দেখো কোথায় এটা, আচ্ছা এটা আমরা দিয়ে নিই, এটা কয় নাম্বার ছিল, নোবেল প্রাইজ দেওয়া হয় তাই না, বির পরে হচ্ছে কি ডি নাম্বার। এরপর হচ্ছে তিনি ঠিক 1 বছর পরে তাকে ভারত রত্ন একটা অ্যাওয়ার্ড আছে, ওই অ্যাওয়ার্ডটা তাকে দেওয়া হয়। তাহলে কি হবে, আই নাম্বারটা হবে, তাই না। এবং পরিশেষে আমি কি বলছিলাম, তিনি বৃদ্ধ বয়সেও তিনি আত্মমানবতার কাজে সোচ্চার ছিলেন, সচেতন ছিলেন। এই যে দেখো, এই সেন্টেন্সটা কোথায় আছে, চুলা করো, শি ওয়াজ অন হার হিলস। অনেকে এখানে অন হার হিলস এই অর্থটা বুঝতেছে না, হিলস মানে তো গোড়ালি, কিন্তু এখানে অর্থটা আসলে কি বোঝাচ্ছে, তাই না। অন ওয়ান্স হিলস, এটা একটা ফ্রেজ, এটা একটা ইডিয়ম, অন ওয়ান্স হিল, এটা হচ্ছে তোমার একটা ইডিয়ম, হ্যাঁ। এটার অর্থ হচ্ছে তোমার সোচ্চার থাকা, সচেতন থাকা, সতর্ক থাকা, সদা সর্বদা প্রস্তুত থাকা, এরকম বোঝায় আর কি, অন ওয়ান্স হিল। এখানে কি আছে, এখানে কোন পজিটিভটা, হার আছে, তাহলে শি ওয়াজ অন হার হিলস, সে কি ছিল, তিনি সদা প্রস্তুত ছিল, তিনি সচেতন ছিল, ফর হার সেলফলেস সার্ভিস, তার যে নিঃস্বার্থ যে সেবাগুলা, টু ম্যানকাইন্ড, মানব জাতির জন্য যে তিনি নিঃস্বার্থ সেবা দিত, ওইগুলোর জন্য তিনি কি ছিলেন, সদা সর্বদা প্রস্তুত ছিলেন। ইভেন এট হার ওল্ড এজ, তিনি যখন বৃদ্ধ হয়েছিলেন, বৃদ্ধ বয়সেও তার এই যে ভালো ভালো কাজগুলা, মানব জাতির জন্য তিনি সেবা দেয়, হ্যাঁ, আত্মমানবতার কাজ করে, ওই কাজে তিনি কি ছিলেন, সোচ্চার ছিলেন, সদা সর্বদা প্রস্তুত ছিলেন। কোথায়, বৃদ্ধ বয়সেও। সারা জীবন তো তিনি আত্মমানবতার সেবায় কাজ করছে, ইভেন যখন তিনি বৃদ্ধ বয়স, হ্যাঁ, যখন বার্ধক্য যখন তার চলে আসে, সেই বার্ধক্যজনিত বয়সেও তিনি কি করতো, আত্মমানবতার কাজে সোচ্চার ছিলেন, সচেতন ছিলেন, হ্যাঁ, অন হার হিলস, তিনি সচেতন ছিলেন, সোচ্চার ছিলেন, সদা সর্বদা প্রস্তুত ছিলেন। ঠিক আছে, এটা হচ্ছে কি সর্বশেষ সেন্টেন্স, এই যে এটা, শি ওয়াজ অন হার, সি নাম্বার। তো এইভাবে তুমি যদি জাস্ট মনে রাখতে পারো, তোমার কাছে কি কোনো প্যারা হবে বলো, রেঞ্জ একদম পানির মতো তুমি বুঝে গেছো, তাই না। জাস্ট মনে রাখবা যে মাদার তেরেসা, তুমি কি কখনো তুমি অবশ্যই মাদার তেরেসার নাম শুনেছো। এরপর হচ্ছে কি দ্বিতীয় কথাটা হচ্ছে তোমার কি, তিনি আসলে পৃথিবীতে যারা হচ্ছে মানব সেবায় কাজ করেছেন, নিজেদেরকে উৎসর্গ করেছেন, তাদের মধ্যে মাদার তেরেসা হচ্ছে কি অন্যতম। ঠিক আছে, তারপর 1919 সালে তিনি যুগোস্লাভিয়ায় জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার পরে তিনি আসলে 18 বছর বয়সে একটা সিদ্ধান্ত নেন ঋষি হওয়ার জন্য, তিনি সন্ন্যাসী হওয়ার জন্য, যে কারণে কলকাতায় আসে, এবং কলকাতায় আসার পরে তিনি একটা স্কুলের শিক্ষক হয়, হ্যাঁ, শিক্ষিকা হয়। কত বছর, কোথায় এটা, কলকাতার একটা স্কুলে, ঠিক আছে। এবং স্কুলের শিক্ষিকা হওয়ার পরে তিনি আসলে শপথ করেন নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য, কাদের জন্য, গরিব মানুষ, অসহায় মানুষ, এবং হচ্ছে ওদের জন্য তিনি নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য শপথ করেন। এবং তিনি যেহেতু শপথ করেন এবং ভালো ভালো কাজ শুরু করে দেন, এবং তার ভালো কাজগুলো খুব শীঘ্রই সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে যায়, এবং ভালো কাজ যেহেতু ছড়িয়ে যায়,
এই কারণে 1979 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় এবং ঠিক 1 বছর পরে তিনি ভারত রত্ন যে একটা অ্যাওয়ার্ড আছে ওই অ্যাওয়ার্ডটাও পায় এবং পরিশেষে বৃদ্ধ বয়সেও তিনি তার যে আত্মমানবতার কাছে তিনি কি ছিলেন, সচেতন ছিলেন, সদা প্রস্তুত ছিলেন, সোচ্চার ছিলেন। এই তো। সো তোমরা যারা এইচএসসি 25 আছো, পরবর্তীতে কোন টপিকস এর উপর ভিডিও চাও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও, এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো যা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আমি তোমাদের জন্য সর্বদা আমি চেষ্টা করতেছি ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে দেওয়ার জন্য আর কি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।